স্ট্যাটাসে এই লেখা দেখলে মিলবে 4,000 টাকা। ভূমিহীন প্রকল্পে বড় আপডেট। বলির পাঠা করা হলো, তালিকা থেকে বাদ পড়তে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক বলছেন প্রার্থী হবই। আমার তামান্না চলে গিয়েছে, আর কোনো তামান্না যেন না যায়, প্রচারে নেমে কি বলছেন সাবিনা ইয়াসমিন। খবর পাচ্ছি শওকত মোল্লা ঘরে বসে প্রচন্ড কান্নাকাটি করছেন। কেন এই কথা বললেন আরাবুল ইসলাম? প্রথম দফায় প্রার্থী ঘোষণা হুমায়ুন কবিরের দলে, নিজে দাঁড়াচ্ছেন রেজিনগর ও নওদায়। একদা শুভেন্দু ঘনিষ্ঠ, খুনের অভিযোগে থাকতে হয়েছিল জেলেও। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর আসলে কে? নন্দীগ্রামে হারাতে পারলে ভবানীপুরে কেন নয়? ভোটের আগে শুভেন্দুকে 10 পয়েন্টে এগিয়ে রাখলেন দিলীপ ঘোষ। দ্বন্দ্ব নয়, বীরভূমে বিরাট ব্যবধানে জয়ী লক্ষ্য তৃণমূলের সৈনিক কাজল অনুব্রতর। প্রার্থী তালিকা ঘোষণা হতে তৃণমূলে ভাঙন, দল বদলে বিজেপিতে দাপুটে মতুয়া নেত্রী। মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা পরেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। বহিরাগত বাহারুল নয়, ঘরের ছেলে শওকতকে টিকিট দেওয়ার দাবিতে ক্যানিংয়ে বিক্ষোভ তৃণমূলের। গাছচোর, রেশন চাল চোর, গরু পাচারের বিরুদ্ধে টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের। নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। সকাল থেকে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা প্রচারে ঝড় তুলেছেন। কুণাল থেকে দিলীপ, শ্রেয়া থেকে সজল। ভবানীপুরে মমতাকে বাঁধতে চাইছেন শুভেন্দু। ফের কালবৈশাখী, সপ্তাহান্তে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, কমলা সতর্কতা। বিপদে কোন কোন জেলা? মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে হু হু করে কমছে সোনার দাম। আজ কলকাতায় 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর দর কত? ডাবল আসনের লড়াইয়ে ঘোষণা মমতাকে নিশানায় নিয়ে বড় বার্তা হুমায়ুনের। পাহাড়ে গায়ে গোত্তাচে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়িয়েছিল। ইচ্ছে মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোছার ক্ষমতা মোদী সরকারে, ভোটের মুখে নতুন কড়াকড়ি পথে কেন্দ্র। হরিণঘাটায় বিজেপি বনাম বিজেপি, কবিয়াল প্রার্থীকে বদলের দাবিতে বিক্ষোভ। বিজেপি প্রার্থী তালিকায় থাকছে না একজনও সংখ্যালঘু মুখ, কলকাতা থেকে নিয়ে থাকতে পারে চমক। ভোটের আগে বকখালি দাঁতনে মিলল বিমানের আদলে 2 বিশালাকার ড্রোন, বাড়ছে রহস্য। সাফল্যে হ্যাট্রিক ভারতে কূটনীতিতে, হরমুজ পেরিয়ে গুজরাটে পৌঁছল তৃতীয় জাহাজ। প্রত্যেক রক্তবিন্দুর দাম দিতে হবে, খামেইনি ডান হাতে মৃত্যু বদলা নিতে হুঙ্কার মোস্তফার। স্ট্যাটাসে এই লেখা দেখলেই মিলবে 4,000 টাকা। ভূমিহীন প্রকল্পে বড় আপডেট। রাজ্যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বড় স্বস্তির খবর। যারা আর্থিক সহায়তার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য শুরু হয়ে গেছে টাকা দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যে বিভিন্ন জেলা স্ট্যাটাস আপডেট করা হচ্ছে, ফলে এখনই নিজের নাম এবং আবেদনে বর্তমান অবস্থান যাচাই করা জরুরি হয়ে উঠেছে। আর্থিক অনুদানে বিস্তারিত। গ্রাম বাংলা যেসব মানুষ নিজের জমি ছাড়া অন্যের জমিতে কাজ করে জীবিকা চালান, তাদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে যোগ্য ব্যক্তিরা বছরে মোট 4,000 টাকা করে আর্থিক সহায়তা পান। এই টাকা 2টি কিস্তিতে দেয়া হয়। খরিফ মরশুমে 2,000 টাকা, রবি মরশুমে আরো 2,000 টাকা। এই পুরো অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। স্ট্যাটাসে কি দেখালে টাকা মিলবে? আবেদন করার পর একাধিক ধাপে যাচাইয়ের প্রক্রিয়া চলে। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর আধিকারিকদের অনুমোদন, সবশেষে গুরুত্বপূর্ণ ধাপটি হলো পেমেন্ট ফাইল জেনারেটেড। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো পেমেন্ট ফাইল জেনারেটেড। যদি স্ট্যাটাসে এই লেখা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার আবেদন চূড়ান্তভাবে গৃহীত হয়েছে এবং খুব শীঘ্রই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছবে। কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন? বাড়িতে বসে খুব সহজে মোবাইল বা কম্পিউটার দিয়ে নিজের স্ট্যাটাস দেখা যায়। প্রক্রিয়াটি হলো, প্রথমে ব্রাউজার খুলে ভূমিহীন লিখে সার্চ করুন। তারপর প্রথম যে লিঙ্কটি আসবে কৃষক বন্ধু পোর্টাল, সেটিতে ঢুকুন। সেখানে সার্চ অপশন পাবে। মোবাইল নম্বর, আধার নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বর যে কোনো একটি দিয়ে সার্চ করুন। ক্লিক করলে স্ক্রিনে আপনার নাম, এলাকা এবং বর্তমান স্ট্যাটাস দেখাবে।
নন্দীগ্রামে হারাতে পারলে ভবানীপুরে কেন নয়? ভোটের আগে শুভেন্দুকে 10 পয়েন্টে এগিয়ে রাখলেন দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে 2026কে সামনে রেখে দক্ষিণবঙ্গে নিজের শক্ত ঘাঁটি আরও মজবুত করতে পুরনো ভরসার মুখকে সামনে আনলো বিজেপি। খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দলে বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষকে। মেদিনীপুরে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। সাক্ষাৎকারে দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন, আসন্ন নির্বাচন শুধুমাত্র রাজ্য রাজনীতির লড়াই নয়, বরং জাতীয় নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতার প্রশ্নেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায়, আমি প্রথমে দলের একজন সাধারণ কর্মী। দল যখন যে দায়িত্ব দিয়েছে তার নিষ্ঠার সঙ্গে পালন করেছি। গত 2 বছর বড় কোনো প্রশাসনিক দায়িত্বে না থাকলেও এবার তাকে ফের নির্বাচনী ময়দানে নামা দলীয় নেতৃত্বের আস্থারই প্রতিফলন বলে মনে করছেন তিনি। রাজ্য বিজেপির উত্থান প্রসঙ্গে তিনি দাবি করেন, একসময় পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের সংস্কৃতি ছিল না, এমনকি বুদ্ধিজীবীদের একাংশ ভীত ছিলেন। তবে বিজেপি সেই ভয়ের সংস্কৃতি ভেঙে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলেই তার মত। এর ফলে অন্যান্য দল থেকে বহু নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। ভোটার তালিকা সংশোধন বা এসআইআরকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছেন দিলীপ ঘোষ। তার অভিযোগ, দক্ষিণবঙ্গে বহু বছর ধরে ভুয়ো ভোটার ও অনুপ্রবেশকারীদের কারণে নির্বাচনের ফল প্রভাবিত হয়েছে। তার দাবি, দক্ষিণবঙ্গে প্রায় 20 থেকে 25% ভোটার প্রকৃত নয়। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে প্রায় 60,000 ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তার মতে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের প্রথম শর্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দ্বৈরথ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি। নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়, তাহলে ভবানীপুরেও কেন নয়? প্রশাসনিক রদবদল নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তিকেও তিনি সাধারণ প্রক্রিয়া বলে উড়িয়ে দিয়েছেন। বলির পাঠা করা হলো, তালিকা থেকে বাদ পড়তে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক বলছেন, প্রার্থী হবই। 74 জন বর্তমান বিধায়ক প্রার্থী তালিকায় স্থান পাননি। সেই তালিকায় নাম রয়েছে জঙ্গিপুরে বিধায়ক মনিরুল ইসলামের। তারপরে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই তার বিস্ফোরক মন্তব্য, বলির পাঠা করা হলো। তৃণমূল ছেড়ে প্রার্থী হওয়ার কথাও বলেছেন তিনি। মনিরুলের জায়গায় ফরাক্কার প্রার্থী করা হয়েছে শামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামকে। তারপরে মনিরুল ইসলামের দাবি, ফরাক্কা ভিডিও অফিসে এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানানোয় তাকে বলির পাঠা করা হয়েছে। মঙ্গলবার ফরাক্কা এমএলএ ভবন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়াতেই ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে দলীয় টিকিট দেওয়া হয়নি, আমাকে বলির পাঠা করা হলো। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার পরই নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছেন তিনি। তবে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী ময়দানে নামবেন সেই বিষয়ে এখনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি। ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। মনিরুল ইসলাম টিকিট না পেলেও তার দাদা কাউসার আলীকে শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে শাসক দল। একদা শুভেন্দু ঘনিষ্ঠ, খুনের অভিযোগে থাকতে হয়েছিল জেলেও। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর আসলে কে? শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র করকে নন্দীগ্রামে তার বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি ছিলেন পবিত্র কর। এমনকি 2021 সালে ভোটের আগে এক তৃণমূল কর্মী খুনে তিনি গ্রেফতারও হন। অভিযোগপত্র ও চার্জশিটেও নাম রয়েছে এই পবিত্র করের। নন্দীগ্রামে তাকে প্রার্থী করায় তৃণমূলের এই কৌশলী সিদ্ধান্ত কি আদৌ কোনো লাভ হবে, উঠছে প্রশ্ন। 21-এ ঘরে মাঠ ভবানীপুর ছেড়ে অ্যাওয়ে ম্যাচে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার বিরুদ্ধে কাকে দাঁড় করাবে তৃণমূল, এ নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হলো একসময় তারই ঘনিষ্ঠ বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি পবিত্র করকে। বিরোধী দলনেতাকে হারাতে নন্দীগ্রামেরই ভূমিপুত্রের ওপর ভরসা রাখল তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূলে যোগদান করার পর বিকেলে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সূত্রে খবর, পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। তার স্ত্রী বিজেপি পরিচালিত বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান। স্বামী প্রার্থী ঘোষণা হওয়ার পর তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পবিত্র করের বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। 2021 সালে বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে রবীন্দ্রনাথ মান্না বলে এক তৃণমূল কর্মী খুন হন। সেই ঘটনায় পবিত্র করকে গ্রেফতার করে পুলিশ। প্রায় 6 মাস জেলে ছিলেন তিনি। নিহত তৃণমূল কর্মীর পরিবারের করা অভিযোগপত্রে প্রথমেই নাম রয়েছে এই পবিত্র করের। এই ঘটনা তদন্ত করে সিআইডি। তাদের দেওয়া চার্জশিটে 15 নম্বর নাম রয়েছে তার। তাকেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদৌ তৃণমূল খুনে অভিযুক্তকে তৃণমূলের কর্মী সমর্থকরাই কি ভোট দেবে? পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সূত্রের খবর, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে বিজেপির সংগঠনের অনেকটাই দেখভাল করতেন পবিত্রই। তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তাকে প্রার্থী করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি মাস্টার স্ট্রোক দিল? এই প্রশ্নই আবার তুলেছেন কেউ কেউ। তৃণমূল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র করকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিল না? তৃণমূল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র করকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিল, নাকি ওয়াক ওভার? বোঝা যাবে চৌঠা মে।
ইচ্ছেমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোছার ক্ষমতা মোদী সরকারে, ভোটের মুখে নতুন কড়াকড়ি পথে কেন্দ্র। 4 রাজ্যে বিধানসভা ভোটে দামামা বেজে গিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার করছে সব দলই। এহেন পরিস্থিতিতে সূত্রের খবর, সমাজ মাধ্যমে আরও কড়াকড়ি আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। বর্তমানে নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট ব্লক করার ক্ষমতা কেবলমাত্র রয়েছে ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের হাতে, কিন্তু আগামী দিনে এই ক্ষমতা অন্যান্য মন্ত্রকের হাতেও তুলে দেওয়া হতে পারে, এমনটা ইঙ্গিত করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বৈষ্ণব জানিয়েছেন, নানা মন্ত্রক থেকে আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে বিশেষ দল। আপাতত ওই দল একটি প্রস্তাব তৈরি করেছে। প্রস্তাবের মূল উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ভুয়ো এবং ক্ষতিকারক পোস্ট ব্লক করার অধিকার অন্যান্য মন্ত্রকের হাতেও কিভাবে তুলে দেওয়া যায় সেটাই বিস্তারিত উল্লেখ করা হবে ওই প্রস্তাবে। অশ্বিনী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে ব্লক করা অত্যন্ত প্রয়োজন। এই ব্লকিং এর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে ক্ষতিকর কন্টেন্ট রুখে দেওয়া আরও সহজ হবে। তবে প্রশ্ন উঠছে, ক্ষতিকারক কন্টেন্টের নামে সরকার সমালোচনামূলক পোস্টগুলি ব্লক করা হবে না তো? সোশ্যাল মিডিয়া মত প্রকাশের স্বাধীনতা খর্ব হবে না তো? ডিপ ফেক ভিডিওগুলি উদাহরণ টেনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় পাওয়া কন্টেন্টগুলি যাচাই না করে শেয়ার করে ফেলেন আমজনতা। তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এই কন্টেন্টগুলি সত্যতা যাচাই করে ব্লক করার নির্দেশ দেয়। সেই ক্ষমতা যদি অন্যান্য মন্ত্রকের হাতেও থাকে, তাহলে ভুয়ো পোস্টগুলি দ্রুত চিহ্নিত করা যাবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কন্টেন্ট ছড়ানোর মাত্রাও অনেকখানি কমবে। মন্ত্রী আরও জানিয়েছেন, আইটি অ্যাক্ট সংশোধন না করেই যেন অন্যান্য মন্ত্রকের হাতে পোস্ট ব্লক করার ক্ষমতা তুলে যায়, সেটাই চেষ্টা করা হচ্ছে। শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোন কোন জেলার সতর্কতা, বড় আপডেট আবহাওয়ার। কালবৈশাখী ঝড়ের পর কিছুটা স্বস্তি এলেও ফের বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 20 মার্চ শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। দিনভর মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে চলবে ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলাতে। 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা। দুর্ভোগের 4 জেলা ছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে উপরের দিকে 5 জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মালদা ও 2 দিনাজপুর জেলাতে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। কলকাতায় দিনভর মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায়। 21 মার্চ শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার 20 মার্চ থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। আমার তামান্না চলে গিয়েছে, আর কোনো তামান্না যেন না যায়। প্রচারে নেমে কি বলছেন সাবিনা ইয়াসমিন। নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপবিধানসভা নির্বাচনে কালীগঞ্জের সিপিএম এর প্রার্থী ভোটের প্রচারে বেরিয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কালীগঞ্জের সিপিএম প্রার্থী বলেছেন, প্রচুর সাড়া পাচ্ছি, ওরা পাশে আছে, পাশে থাকবে, অনেক ভরসা দিচ্ছে। আমার মেয়ের বিচারের জন্য কালীগঞ্জের সাধারণ মানুষের, অসহায় মানুষের পাশে থাকার জন্য রেলগেটের কাছে যে বস্তি রয়েছে সেখানকার মানুষদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। ওদের পাশে থাকার জন্য, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য আমি প্রচার করছি। আমার তামান্না চলে গিয়েছে, আর কোনো তামান্না যেন না যায়, সেই জন্যই আমি প্রচার করছি। কালীগঞ্জে সিপিএম এর প্রার্থীকে নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিএম। প্রতিবাদে মঙ্গলবার পলাশীতে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করে দলের কর্মীদের একাংশ, এমনটাই শোনা গিয়েছে। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে সিপিএম এর পতাকা, ভেঙে দেওয়া হয়েছে একের পর এক চেয়ার, উল্টে দেওয়া হয়েছে বেঞ্চ। বিধানসভা ভোটের প্রার্থী পছন্দ না হওয়ায় এইভাবেই নিজেদের পার্টি অফিসে তাণ্ডব চালালো সিপিএম এর কর্মী সমর্থকরাই। ঘটনাস্থল নদিয়ার কালীগঞ্জ। সিপিএম এর প্রথম দফা প্রার্থী তালিকায় যেখানে প্রার্থী করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে হুহু করে কমছে সোনার দাম। আজ কলকাতায় 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর দর কত? বর্তমানে বিশ্ববাজারের অবস্থা টালমাটাল। এর মাঝে সোনার দাম কখনো বাড়ছে আবার কখনো কমছে, যার ফলে যথারীতি হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। তবে কিছুদিন আগে যেখানে এক ধাক্কায় 2 লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল হলুদ ধাতুর দর, সেখানে বেশ কিছুটা কমেছে সোনা ও রূপুর দাম। বৃহস্পতিবার সেরকমই ফের কিছুটা কমলো সোনার দাম। এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট। আজ বৃহস্পতিবার কলকাতার বাজারে সোনার দাম 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 14,960 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,49,600 টাকা। আর 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 15,740 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,57,400 টাকা। ডাবল আসনে লড়াইয়ে ঘোষণা, মমতাকে নিশানা নিয়ে বড় বার্তা হুমায়ুনের। শুভেন্দু অধিকারী মতো এবার রাজ্যের আরও এক নেতা 2টি আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন। তৃণমূল ছেড়ে নিজের দল খুলে এবার বঙ্গ বিধানসভা নির্বাচনে মোটে 182টি আসনে লড়বেন বলে জানালেন হুমায়ুন কবির। আজ বুধবার 18টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে রবিবারের মধ্যে বাকি সবকটি কেন্দ্রে জেইউপি টিকিটে কারা লড়বেন তা জানিয়ে দিলেন হুমায়ুন। ভোটের মুখে কল্পতরু, লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত ইমামদের ভাতা বাড়ালেন মমতা। বিধানসভা নির্বাচনের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পুরোহিত ইমামদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে পাবেন 2000 টাকা। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে খুশি দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে 2000 টাকা, আগে পেতেন মাসে 1500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বদা আমজনতার পাশে তা বলার অপেক্ষা রাখে না। পড়ুয়াদের জন্য প্রকল্পই শুধু নয়, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী সাধ্যমতো সকলের পাশে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজ্যে চালু হয়েছে পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা। এবার ভোটের মুখে সেই ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে পাবেন 2000 টাকা, আগে পেতেন মাসে 1500 টাকা।